আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা, মর্মান্তিক ঘটনা, নির্মম ঘটনা আপনারা নিশ্চয়ই খবরে লক্ষ্য করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম, মূলধারার গণমাধ্যম, এসব মিডিয়ার কল্যাণে আপনারা নিশ্চয়ই জেনেছেন। আরিচা ঘাটে দৌলদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় দৌলদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় একটি বাস 50 জন যাত্রী নিয়ে নদীতে পড়ে গেছে, ডুবে গেছে। আমরা মিডিয়ার কল্যাণে জানতে পারলাম ওই বাসটির ড্রাইভার পান খেতে গিয়েছিল, তখন ওই গাড়ির কন্ডাক্টর বা হেল্পার সে নিজে ড্রাইভ করে উঠাচ্ছিল ফেরিতে। তো 50 জন, সেখানে নারী শিশু অনেকেই ছিল। অনেক নারীরা শিশুরা ফিরে আসতে পারেনি, খুব অল্প কয়েকজন জীবিত ফিরে আসতে পেরেছে। সেখানে 18 পড়া মুখস্থ করা একটা শিশু কন্যা ছিল এক আলেমের, সেও সেখান থেকে ফিরে আসতে পারে না, তার স্ত্রীও ফিরে আসতে পারেনি, তার ভাতিজিও ফিরে আসতে পারেনি। এরকম আরো কয়েকজনের ইন্টারভিউ শুনলাম, যে কারা কিভাবে তাদের পরিবারের সদস্যরা সেখানে হারিয়ে গেছে। অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। কোনো মুসলিম নরনারী যারা ইমানদার, বা নারী শিশু যে হোক না কেন, ইমানদার যারা, শিশুরা তো এমনিতেই তো মুসলমান, তারা যদি আগুনে বা পানিতে মারা যায়, তাদেরকে আল্লাহ শহীদি মৃত্যু দান করে, শহীদ হিসেবে তাদেরকে কাউন্ট করা হয়, এটা আমরা জানি। তো মহান আল্লাহ তাআলা তাদেরকে শহীদি মৃত্যু দান করুন। আমরা এই যে ঘটনা, আমরা কিছুদিন পর পর বাংলাদেশে এই ঘটনা আমরা দেখছি, কিছুদিন পর পরই, বিশেষ করে এই ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, ঈদের বন্ধের সময় মানুষ, কোটি কোটি মানুষ, প্রায় 2 কোটি মানুষ বা 1.5 কোটি মানুষ অথবা 1 কোটি মানুষ ঢাকা চিটাগাং ত্যাগ করে তাদের গ্রামের বাড়িতে ঈদ করতে যায় নারীর টানে। ঢাকা থেকেই বেশি যায়, চট্টগ্রামে কিছু যেটা আছে সেখানে কিছু কলকারখানা আছে, সেখানেও কিছু লোকজন আছে কর্মস্থলে, তারা থাকে সেখানে। তো তারা ঈদ করতে যায়। আমরা প্রতি বছরই দেখি, প্রায়ই দেখি এই লঞ্চে, ট্রেনে দুর্ঘটনা, বাসে দুর্ঘটনা, স্পিড বোর্ডে, ট্রলারে, আরো বিভিন্ন যানবাহনে পরিবহনের দুর্ঘটনাগুলো আমরা দেখি। এবারও প্রায় 200-র উপরে জীবন চলে গেছে। প্রায় দেখি 50 জন, 60 জন, 100 জন, 200 জন, 300 জন চলে যায়। আমরা মিডিয়ার কল্যাণে দেখতে পেলাম যে 3টি লঞ্চ একসাথে প্রতিযোগিতা করছে। এই ঘটনার পরেও ঢাকায় ফিরছে লঞ্চের, যে আপনারা জানেন কমপ্লায়েন্স বলতে একটা কথা আছে, কোনো কালই তো এই কমপ্লায়েন্স এরা মানে না। এখন এই লঞ্চের ধারণ ক্ষমতার বাহিরে যাত্রী, ছাদ ভর্তি মানুষ, এই অবস্থায় 3টি লঞ্চ একসাথে প্রতিযোগিতা করলো। এই দুর্ঘটনার পরও একদম গা ঘেঁষে 3টি লঞ্চ একে অপরের গা ঘেঁষে। আর এই লঞ্চের প্রতিযোগিতা আমরা প্রায় দেখি। সদরঘাটে যে লঞ্চগুলা আসে যায় ঢাকার বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, এই লঞ্চগুলো কখনোই তাদের কমপ্লায়েন্স মানে না, তাদের বডি ফিটনেস নাই, এবং অতিরিক্ত যাত্রী উঠায়, এবং কিছুদিন পর পর আমরা শত শত মানুষের জীবন চলে যেতে থাকি এই লঞ্চ দুর্ঘটনার মাধ্যমে। আমরা দেখতে পেলাম মাওয়াতে একটি বাস প্রতিযোগিতা করতে গিয়ে তার বাসের পুরো ছাদ উড়ে গেছে, উপরে একটা বস্তুর সাথে আঘাত লেগে। সেই বাস সেই অবস্থায় 5 কিলোমিটার চলে গিয়ে একটা লোকাল গ্রামের প্রত্যন্ত অঞ্চলের রাস্তায় ঢুকে গেছে। এই মুহূর্তে আমরা এটা দেখতে পেলাম, যখন এত বড় একটা ডেঞ্জারাস ঘটনা ঘটলো। তো এই যে ড্রাইভার পান খেতে চলে গেছে, হেল্পার উঠিয়েছে, এটা আমরা কিন্তু অহরহ দেখি। আমরা এখন তো ব্রিজ দিয়ে পারাপার করি, আমরা আরিচা, মাওঘাটে আমরা তো শৈশব থেকে চলাফেরা করে আসছি। আমরা দেখে আসছি যে হেল্পারের মাধ্যমে গাড়ি ওঠানো নামানো হয়, লোড আনলোড করা হয়, এটা আমরা দেখে আসছি।
আবার কমপ্লায়েন্স বলতে যে একটা কথা আছে, এটা বাংলাদেশের জনগণকে বোঝানো যায় না। অনেক শিক্ষিত লোক, বিশেষ করে নারীরা খুবই যারা নারী আছে, তাদেরকে যদি বলা হয় মাইক্রোবাসে হাইস গাড়িতে যাওয়া হচ্ছে, যশোরে বা মাগুরাতে, ফেরিতে ওঠার সময় যদি বলা হয় যে আপনারা বা তোমরা নেমে যাও, তারা নামবে না। খুবই অলস টাইপের। বিশেষ করে নারীরা মারাত্মক ঘাটতারা হয়। খুবই যারা নারী আছে তাদেরকে যদি বলা হয় মাইক্রোবাসে হাইস গাড়িতে যাওয়া হচ্ছে যশোরে বা মাগুরাতে, ফেরিতে ওঠার সময় যদি বলা হয় যে আপনারা বা তোমরা নেমে যাও, তারা নামবে না। খুবই অলস টাইপের, বিশেষ করে নারীরা। তো তারা গাড়ি থেকে নামতে চাবে না। কমপ্লায়েন্স যে একটা ওয়ার্ড আছে, একটা শব্দ আছে, এটা তাদেরকে শেখানো যাচ্ছে না। কোনো শৃঙ্খলা ডিসিপ্লিন তারা মানতে চায় না। শিক্ষিত মানুষ, শিক্ষিত নরনারী, আপনারা কমপ্লায়েন্সের নিয়ম অনুযায়ী ফেরিতে যখন গাড়ি লোড হবে, যানবাহন লোড হবে, তখন তার ভিতরে যাত্রীরা বাহিরে নেমে যাবে। আবার ওইদিকে আবার ড্রাইভার পান খেতে চলে যায়, হেল্পার গাড়ি উঠায়। এদিকে যাত্রীরা তারা কমপ্লায়েন্স মানে না। যাত্রীরা যখন গাড়ির মতো থাকে, গাড়িটা তো ভারী হয়ে যায়, তখন যখন ফেরিতে উঠবে তখন বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সেটাই ঘটেছে এখানে। এবং সেখানে আর একটা দুর্ঘটনা হেল্পারকে দেওয়া হয়েছে গাড়ি ড্রাইভিংয়ে। তো এগুলো এই কমপ্লায়েন্স আমরা দেখি যে যখন সিএনজিতে গ্যাস নেওয়া হয়, কি বলে, কম্প্রেস ন্যাচারাল গ্যাস, সিএনজি, স্টেশনগুলোতে, গ্যাস পাম্পগুলোতে বা তেল পাম্পে অকটেন নেওয়া হয়, পেট্রোল নেওয়া হয় গাড়িগুলোতে। তো তখন আমরা দেখি গাড়ি থেকে যাত্রী নামে না। ন্যূনতম সেন্স, সব জায়গায় এটা নিয়ম বলা আছে এবং এটা কমপ্লায়েন্স যে গাড়ি থেকে যাত্রীদের নেমে যেতে হবে। আমরা ফিলিং স্টেশনগুলোতে দেখি, তেলের পাম্পে দেখি গাড়ি থেকে যাত্রীর লোকজন নামে না। ফেরিতেও একই ঘটনা আমরা দেখি এবং মানুষ এটা অভ্যস্ত হয়ে গেছে। যেরকম ফুটওভার ব্রিজ তার ব্যবহার করে না, এই ব্যাপারে এই কমপ্লায়েন্স তাদেরকে শেখানো যাচ্ছে না এই দেশের মানুষকে। আর নৌ পরিবহন মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয় এখন দেওয়া হয়েছে একজন খুনিকে, রবিউল আলম নামের শেখ রবিউল আলম একজন খুনি। এখন ইঞ্জিনিয়ারিং সরকার, বিএনপি যে নীলনকশার মাধ্যমে, ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে সরকার গঠন করেছে, একজন খুনিকে রবিউল আলম, শেখ রবিউল আলম, তাকে যোগাযোগ, নৌপরিবহন সহ 3-4টা মিনিস্ট্রি তাকে দেওয়া হয়েছে, উজির বানিয়ে দেওয়া হয়েছে। 3-4টা মন্ত্রণালয়ের মন্ত্রী তাকে বানিয়ে দেওয়া হয়েছে। এখানে আগে মদখোর কুখ্যাত কাদের, আব্দুল কি বলে, কাদের ছিল, ওবায়দুল কাদের, অবৈধ আওয়ামী লীগ সরকারের সময় এই মন্ত্রী। আমরা শাহজাহান খানের মতো কুখ্যাত সন্ত্রাসকে দেখিয়েছি নৌ পরিবহন মন্ত্রী। এখন আমাদের বাংলাদেশে যারা নৌ পরিবহন মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রী, যোগাযোগ মন্ত্রী, সেতু মন্ত্রী, যাদেরকে রেলমন্ত্রী যাদেরকে হতে দেখছি, এই রেলমন্ত্রীও তো সম্ভবত এই রবিউল আলম শেখ। এখন একজনকে 3-4টা দেওয়া হয়েছে। প্রত্যেক ব্যক্তি চাঁদাবাজ, কুখ্যাত সন্ত্রাস, খুনি, কিলার, টেন্ডারবাজ, ঋণ খেলাপি, বিভিন্ন ধরনের ধর্ষণ মামলার আসামি বা ধর্ষক, সমাজের বিভিন্ন ধরনের কালপ্রিট অপরাধীদেরকে, দুশ্চরিত্রের ব্যক্তিদেরকে এই মিনিস্ট্রিতে দেওয়া হয়। আর আমরা বলে থাকি আমরা একটি স্বাধীন দেশ, স্বাধীন সার্বভৌম দেশ। আজকে আমি যখন কথা বলছি, আজকে 26 মার্চ 2026, 55তম স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে, 55 ইন্ডিপেন্ডেন্স ডে অফ বাংলাদেশ। এই সময় এসে ঠিক 25 মার্চের সময় এই বাসটা 50 জন যাত্রী নিয়ে ডুবে গেল। এভাবে আমাদের বাংলাদেশের নাগরিকরা, আমাদের মা বোনেরা, আমাদের শিশুরা, আমাদের দেশের নাগরিকরা যখন তখন শত শত মানুষ প্রাণ হারাচ্ছে, তাদের জীবন চলে যাচ্ছে। এখানে সরকার, রাষ্ট্র কোনো দায় নিচ্ছে না। তাদেরকে 25,000 করে, 20,000 করে, 50,000 করে টাকা দিয়ে দিচ্ছে, কিছু বক্তৃতা দিচ্ছে, কিছু টেলিভিশন টক শোতে কিছু ইঞ্জিনিয়াররা, প্রকৌশলীরা আসে, কিছু লেফটিস্টরা আসে, কিছু কথা বলে, তারপরে কিছুদিন পর শেষ হয়ে যায়। এভাবেই আমাদের বাংলাদেশের মানুষ জীবন দিচ্ছে, শত শত মানুষের জীবন চলে যাচ্ছে। আমরা কি এই বাংলাদেশের জন্য আমরা জীবন দিয়েছি? আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা, আমাদের তরুণরা জীবন দিয়েছে। এই 24শে জুলাইয়ে বিশাল একটি বিপ্লব হয়েছে, একটি রেভলিউশন হয়েছে। 2000-এর অধিক তরুণরা জীবন দিয়েছে, কয়েক হাজার মানুষ পঙ্গু হয়েছে, বহু ধরনের ত্যাগ স্বীকার করেছে হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষ।
আমরা রাজপথে ছিলাম, 71-এ আহ, আমাদের দেশের মানুষরা জীবন দিয়েছে এই দেশকে স্বাধীন করার জন্য। এই এরকম বাংলাদেশ পাওয়ার জন্য এদেশের মানুষের জীবনের দাম নেই? কুখ্যাত সন্ত্রাস কিলাররা মন্ত্রী হবে, আর এই অব্যবস্থাপনা রাষ্ট্রীয়। কেন এভাবে এই অব্যবস্থাপনা থাকবে? কেন ফেরিতে হেল্পার গাড়ি উঠাবে, বাস চালিয়ে? কেন যাত্রীর ভিতরে বা কি বলে গাড়ির ভিতর, বাসের ভিতর যাত্রী থাকবে? কেন লঞ্চে এভাবে কম্পিটিশন করবে, প্রতিযোগিতা করবে? কেন তার বডি ফিটনেস ঠিক থাকবে না? কেন কমপ্লায়েন্স মানবে না? এই রাষ্ট্র কি আমরা চেয়েছিলাম? আসসালামু আলাইকুম।